ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের পরমাণু ও নিউক্লিয়াস এই চ্যাপ্টারের এমসিকিউগুলো সলভ করব। তো ফার্স্ট কোশ্চেনটা বলছে, বোরের তত্ত্ব অনুযায়ী হাইড্রোজেন পরমাণুর প্রথম ও দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধের অনুপাত কত হবে? তো বোরের তত্ত্ব অনুযায়ী আমরা এটা জানি যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এনতম কক্ষের যে ব্যাসার্ধ সেটা যদি Rn হয়, তাহলে Rn প্রপোর্শনাল টু ওই কক্ষের যে সংখ্যা, অর্থাৎ n তার স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হয়। তো আমাদের এখানে ওই হাইড্রোজেন পরমাণুর প্রথম ও দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধের অনুপাত বের করতে বলেছে। তাহলে এখানে আমাদের n এর ভ্যালু একটা হয়ে যাবে 1 আর একটা হয়ে যাবে 2। তো এই অনুপাতটা আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা R1/R2 এইটা ইকুয়াল টু এটা লিখতে পারি 1 স্কোয়ার বাই 2 স্কোয়ার। R1টা আমাদের প্রথম কক্ষের ব্যাসার্ধ আর R2টা হলো দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ। তো এটা করলে আমাদের আসছে 1/4। তাহলে এই অনুপাতটা হয়ে যাচ্ছে আমাদের R1:R2 ইকুয়াল টু 1:4। তাহলে অপশান সিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনে বলছে, হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের স্থিতিশক্তি -ke²/r এর গতিশক্তি কত হবে? তো আমাদের কোশ্চেনে হাইড্রোজেন পরমাণুর স্থিতিশক্তি, অর্থাৎ সেটাকে যদি ইপি দিয়ে ডিনোট করি, ইপি ইকুয়াল টু বলা আছে এইটা। এখন এর গতিশক্তি অর্থাৎ ইকে এটা কত হবে আমাদের বের করতে হবে। তো এই গতিশক্তি এবং স্থিতিশক্তির মধ্যে যে সম্পর্কটা জানি আমরা, সেটা হলো ইকে ইকুয়াল টু -EP/2। তো এইবার এখানে আমরা ইপি এর মানটা বসিয়ে দেবো। তাহলে এরকম হয়ে যাবে, এইটা বাই 2, এর একটা মাইনাস ছিল, এই মাইনাস মাইনাসটা আমাদের প্লাস হয়ে গেল। তাহলে ফাইনালি দাঁড়াচ্ছে কে ইন্টু E²/2 ইন্টু আর। তাহলে গতিশক্তির রাশিমাল হলো এইটা। তাহলে অপশান ডিটা আমাদের অ্যান্সার হবে। 3 নম্বর কোশ্চেনে বলছে, হাইড্রোজেন পরমাণুর ভৌম স্তরে থাকা একটি ইলেকট্রনের মোট শক্তি হবে। তো একটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ওর এনতম কক্ষপথে থাকা একটি ইলেকট্রনের শক্তি রাশিমালা যেটা হয় সেটা আমাদের En ইকুয়াল টু -13.6/n² এত ইলেকট্রন ভোল্ট হয়, যেখানে ইএনটা হলো এনতম কক্ষপথে ইলেকট্রনের যে মোট শক্তি সেটা, আর এনটা হলো কক্ষপথের সংখ্যা। তো ভৌম স্তরে আছে হাইড্রোজেন পরমাণুটা, এটা আমাদের বলা আছে। এই ভৌম স্তর মানে হাইড্রোজেন পরমাণুটা নর্মাল অবস্থায় যে স্তরে থাকে তার কথা বলা হয়েছে। তো এর ক্ষেত্রে আমাদের n ইকুয়াল টু 1 হয়ে থাকে। এখন এখানে আমরা n ইকুয়াল টু 1 বসিয়ে দিলে এই যে স্তরটা আছে সেই স্তরে ইলেকট্রনের মোট শক্তিটা পেয়ে যাব, অর্থাৎ E1 ইকুয়াল টু -13.6/1² এত ইলেকট্রন ভোল্ট। তার মানে এটা ক্যালকুলেশন করলে আসছে 13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমাদের অপশান সিটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম উত্তেজিত স্তরে শক্তির পরিমাণ -3.4 ইলেকট্রন ভোল্ট, ওই স্তরে স্থিতিশক্তির মান হবে। তো এখানে প্রথম উত্তেজিত শক্তির স্তরে স্থিতিশক্তির মান বলা আছে, অর্থাৎ ইপি বলা আছে -3.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই স্তরে আমাদের এখানে আমাদের শক্তির পরিমাণটা বলা আছে, তার মোট শক্তি অর্থাৎ টোটাল এইটা আমাদের বলা আছে। তাহলে আমাদের স্থিতিশক্তি অর্থাৎ ইপি এর মানটা এই শক্তি স্তরে কত হবে জানতে চেয়েছে। তো কোনো একটা শক্তি স্তরে আমাদের স্থিতিশক্তি যদি ইপি হয় আর মোট শক্তি ই টোটাল, এইটা হলে আমাদের এদের মধ্যে সম্পর্ক এরকম, ইপি ইকুয়াল টু 2 ইন্টু ই টোটাল। তাহলে এক্ষেত্রে আমাদের টোটাল শক্তিটা বলা আছে -3.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে -6.8 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখান থেকে আমরা ওই স্তরে যে স্থিতিশক্তির মান সেটা পেয়ে গেলাম। তাহলে আমাদের অপশান বিটা অ্যান্সার হবে। আর এখানে যদি আমাদের গতিশক্তি বলতো, তাহলে আমরা এই রিলেশনটা ইউজ করতাম, একে ইকুয়াল টু মাইনাস অফ ই টোটাল। তাহলে কি হতো, গতিশক্তিটা আমাদের কত হয়ে যেত এক্ষেত্রে -3.4 ইলেকট্রন ভোল্ট, মানে 3.4 ইলেকট্রন ভোল্ট। নেক্সট কোশ্চেনটা বলছে যে বোরের মডেল অনুযায়ী হাইড্রোজেন ও হিলিয়াম প্লাস পরমাণুর প্রথম কক্ষে অবস্থিত ইলেকট্রনের শক্তির অনুপাত কত হবে? তো আমরা কোনো একটা জেড পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট হাইড্রোজেন সদৃশ্য পরমাণুর ক্ষেত্রে আমরা ওর এনতম কক্ষপথে যে শক্তি হয় তার রাশিমালা এইটা লিখতে পারি, En ইকুয়াল টু -13.6 ইন্টু
জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এত ইলেকট্রন ভোল্ট, যেখানে জেডটা হলো আমাদের ওই যে আমরা পরমাণুটা নিচ্ছি যে মোলের পরমাণু তার পরমাণু ক্রমাঙ্ক। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি ই এন প্রপোর্শনাল টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, কারণ এই -13.6 এটা আমাদের ধ্রুবক হচ্ছে। এখন আমাদের বলা আছে প্রথম কক্ষপথ, দুটোর ক্ষেত্রে প্রথম কক্ষপথ, তাহলে n = 1, তাহলে এই রিলেশনটা থেকে আমাদের E1 হয়ে যাচ্ছে, এটা প্রপোর্শনাল টু জেড স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার আমাদের যেটা বের করতে হবে সেটা হলো শক্তির অনুপাতটা বের করতে হবে। তো শক্তির অনুপাত কার কার, হাইড্রোজেন আর হিলিয়ামের। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে E1H লিখলাম, আর হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়াম প্লাস বলেছে তো এটা লিখলাম। এখন এইটা প্রপোর্শনাল টু জেড স্কোয়ার আছে, তাহলে এইটা ইকুয়ালটা আমাদের এরকম হয়ে যাবে ZH স্কোয়ার বাই ZHC প্লাস তার স্কোয়ার। এখন হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ওর পরমাণুর ক্রমাঙ্ক হয় 1, তার মানে এটা 1 স্কোয়ার হয়ে গেল, আর হিলিয়ামের ক্ষেত্রে হয় 2, তাহলে 2 স্কোয়ার হয়ে গেল, তাহলে ফাইনালি আসছে 1/4। তাহলে এই শক্তির অনুপাতটা আমাদের কত হয়ে যাবে, এটা ইকুয়ালটা আমাদের 1:4 হয়ে যাবে। তাহলে আমাদের অপশন সিটা অ্যান্সার হবে। নেক্সট 6 দাগের কোশ্চেনটা বলছে হাইড্রোজেনের আয়নন বিভব 13.6 ভোল্ট। এই পরমাণু দ্বিতীয় কক্ষপথ থেকে পরমাণুর ইলেকট্রনটি বিচ্ছিন্ন করতে প্রয়োজনীয় শক্তির পরিমাণ কত হবে। তো এখানে হাইড্রোজেনের আমাদের আয়নন বিভবটা বলা হয়েছে 13.6 ভোল্ট। তার মানে এখানে আমাদের হাইড্রোজেনের যে প্রথম কক্ষপথে যদি ইলেকট্রনটা থাকে, তাহলে সেই ইলেকট্রনটা আমাদের প্রথম কক্ষপথ থেকে বের করতে ঠিক এত ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ 13.6 ইলেকট্রন ভোল্ট পরিমাণ শক্তির প্রয়োজন হবে। এখন জানতে চেয়েছে এই পরমাণুর দ্বিতীয় কক্ষপথ থেকে আমাদের ইলেকট্রনটা বিচ্ছিন্ন করতে শক্তির প্রয়োজন কত হবে। তো তাহলে আমাদের দ্বিতীয় কক্ষপথে থাকা ইলেকট্রনের শক্তিটা আমাদের কত হয় সেটা বের করতে হবে। তো আমরা এটা জানি যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে হয় এনতম কক্ষপথে থাকা ইলেকট্রনের শক্তি হয় -13.6/n² এত ইলেকট্রন ভোল্ট। তো দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে আমাদের n = 2, তাহলে এক্ষেত্রে E2 হয়ে গেল আমাদের -13.6/2² এত ইলেকট্রন ভোল্ট। তো 2² মানে আমাদের 4 হয়, তো এইটা 13.6/4 ইলেকট্রন ভোল্ট হলো। এখন 13.6কে 4 দিয়ে ভাগ করলে আমাদের কত আসে, এখানে -3/4 এত ইলেকট্রন ভোল্ট আসছে। তো দ্বিতীয় কক্ষপথে থাকা ইলেকট্রনের শক্তি হচ্ছে আমাদের এইটা। এখন ওকে যদি ওই দ্বিতীয় কক্ষপথ থেকে মানে ইলেকট্রনটাকে যদি আমরা দ্বিতীয় কক্ষপথ থেকে বিচ্ছিন্ন করতে চাই, তাহলে ঠিক এতটা পরিমাণে আমাদের মিনিমাম শক্তি দিতে হবে, তাহলেই ও ওই কক্ষপথ থেকে বেরিয়ে আসবে। তাহলে এক্ষেত্রে আমাদের শক্তির পরিমাণটা কত হয়ে যাবে, +3.4 ইলেকট্রন ভোল্ট। তো তাহলে আমাদের প্রয়োজনীয় শক্তি বের করতে বলেছিল, তার মানে আমাদের অপশন বিটা অ্যান্সার হবে। নেক্সট 7 দাগের কোশ্চেনটা বলছে বোর তত্ত্ব অনুযায়ী লিথিয়াম 2+ আয়নের ভৌম স্তর থেকে একটি ইলেকট্রন বের করতে প্রয়োজনীয় ন্যূনতম শক্তি ইলেকট্রন ভোল্ট এককে কত হবে। তো এর জন্য আমাদের যেটা বের করতে হবে সেটা হলো আমাদের লিথিয়াম 2+ আয়নের ক্ষেত্রে ওর ভৌম স্তরে থাকা একটি ইলেকট্রনের মোট শক্তি কত হয় সেটা আগে বের করতে। তো আমরা এইটা জানি যে বোর তত্ত্ব অনুযায়ী En = -13.6 × Z²/n², এইটা হয়। এনটা হলো আমাদের nতম কক্ষপথে থাকা কোনো ইলেকট্রনের ক্ষেত্রে ওর যে মোট শক্তি তার রাশিমালা, আর যেটা হলো ওই যে পরমাণুটার ক্ষেত্রে বের করছি সেই পরমাণুর আমাদের পরমাণু ক্রমাঙ্ক। তো আমাদের এখানে লিথিয়ামের ক্ষেত্রে আমাদের Z = 3 হয়, আর এখানে ভৌম স্তর বলেছে, অর্থাৎ n = আমাদের 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা E1 = পাচ্ছি -13.6 × Z², অর্থাৎ 3²/n² মানে 1² এত ইলেকট্রন ভোল্ট। তাহলে এখান থেকে আসছে -13.6 × 3² মানে 9 হয় এত ইলেকট্রন ভোল্ট। এখন এইটা আমরা গুণ করব, গুণ করলে কত আসছে দেখা যাক, মাইনাস বসলো, তাহলে এত ইলেকট্রন ভোল্ট হচ্ছে আমাদের ভৌম স্তরে থাকা ইলেকট্রনের যে ন্যূনতম শক্তি ইলেকট্রন ভোল্ট এককে। এখন এইবার আমাদের বলছে যে এই ইলেকট্রনটাকে ওই কক্ষপথ থেকে ভৌম স্তর থেকে বের করতে কতটা শক্তি দিতে হবে। তাহলে আমাদের ঠিক এতটা পরিমাণেই শক্তি দিতে হবে।
পজিটিভ শক্তি, যাতে ওর টোটাল শক্তিটা 0 হয়ে যায়, তাহলে ও ওই ভৌমস্থ থেকে বেরিয়ে আসবে। তাহলে এক্ষেত্রে আমাদের যে পরিমাণ শক্তি দিতে হবে সেটা হবে 122.4 ইলেকট্রন ভোল্ট। তার মানে এখানে অপশান ডিটা আমাদের অ্যান্সার হবে। 8 দাগের কোশ্চেনটা বলছে হাইড্রোজেন পরমাণুর কোনো একটি শক্তি স্তরের ইলেকট্রনের মোট শক্তি -1.51 ইলেকট্রন ভোল্ট, তাহলে ওই শক্তি স্তরের মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? তো আমরা এটা জানি যে En ইকুয়াল টু হয় আমাদের -13.6/n² এত ইলেকট্রন ভোল্ট। এটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে হয়। তো এখানে আমাদের এই শক্তির পরিমাণটা বলা আছে -1.51, তাহলে এটা আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিলে আমাদের এইটা আসছে। এখন এখান থেকে আমরা n² ভ্যালুটা বের করব, তো মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে n² ইকুয়াল টু আসছে আমাদের 13.6/1.51। এখন এই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে। তো এই ক্যালকুলেশনটা করলে মানে 13.6কে 1.51 দিয়ে ভাগ করলে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 9 আসে। এবার n² ইকুয়াল টু 9 আসছে, তাহলে n ইকুয়াল টু আমাদের কি হয়ে যাবে √9। তো √9 মানে আমাদের 3 হবে। তাহলে এখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা হবে আমাদের n ইকুয়াল টু 3। তার মানে অপশন সিটা অ্যান্সার হবে।